ব্যক্তিগত কারণ দেখিয়ে ভোটের মুখে ইস্তফা দিলেন আইপিএস। রাজনীতিতে কিনা তা এখনো স্পষ্ট নয়। লোকসভা নির্বাচনের আগে ইস্তফা দিলেন আইপিএস অফিসার দেবাশিস ধর। মুখ্য সচিব বিপি গোপালিকের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। জানিয়েছেন ব্যক্তিগত কারণে ইস্তফা দিচ্ছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দেবাশিস ধর, দর্শক চেনেন তো? ইনি দেবাশিস ধর। উনি আজকে ইস্তফা দিয়েছেন। কেন দিয়েছেন সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। লোকসভার ভোট তো একেবারে সামনে চলে এসছে, ভোট ঘোষণা হয়ে গেছে। অনেকে পলিটিক্যাল কারণ খোঁজার চেষ্টা করছেন যে তাহলে কি নতুন কোনো ভাবনা রয়েছে, মানে এই যে ভোট যেটা ঘোষণা হয়েছে, এই ভোটেই কি উনি কোনো দলের প্রার্থী হচ্ছেন? এই জল্পনা কল্পনা দর্শক ওয়াকিবহাল মহলে তৈরি হয়েছে। কে এই দেবাশিস ধর? দর্শক, নামটা নিশ্চয়ই হয়তো আপনাদের চেনা চেনা, কারণ এনাকে নিয়ে অনেক সব হয়েছে আর কি। এই রাজ্যের যে শাসক, যে সরকার নতুন করে ক্ষমতায় আসার পরে এই অফিসারের বিরুদ্ধে অনেক সব পদক্ষেপ গ্রহণের চেষ্টা হয়েছিল। প্রথমত ওনাকে সাসপেন্ড করা হয়, তারপর ওনার বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়। মানে তারপর থেকে আর ওনাকে কিন্তু অ্যাক্টিভ ভাবে আর কাজে লাগানো হয়নি, কম্পালসারি ওয়েটিং এ রেখে দেওয়া হয়। তো কেন? কারণ হচ্ছে, আপনাদের হয়তো অনেকেরই মনে আছে, কারণ ইনি একটা সত্য কথা বলে দিয়েছিলেন 21-এর ভোটের সময়। কি সেই কথা? কথাটা হচ্ছে যে শীতলকুচিতে যখন ভোট হচ্ছিল এবং যে কাণ্ডটা ঘটেছিল, তখন উনি ওই জেলার এসপি ছিলেন। তো যখন ওটা নিয়ে হইচই পড়ে গেছিল যে কিভাবে কি ঘটনা ঘটলো, কেন মানে সিআইএসএফ কেন গুলি চালিয়েছে, কেন্দ্রীয় বাহিনী কেন গুলি চালিয়েছে, যখন এইসব নিয়ে একটা তর্ক বিতর্ক চলছিল, মানে বলার চেষ্টা হচ্ছিল যে সিআইএসএফ ইচ্ছে করে গুলি করেছে, কেন্দ্রীয় দল বিজেপির বিজেপির নির্দেশ অনুযায়ী সংখ্যালঘুদের উপরে গুলি চালিয়েছে বলে এরকম একটা হাওয়া তৈরি করার চেষ্টা হচ্ছিল, বা জোর করে বিজেপির পক্ষে ভোট করানোর চেষ্টা হচ্ছিল, কেন্দ্রীয় বাহিনী সেই চেষ্টা করছিল, প্রভাব খাটাচ্ছিল, মানুষজন রুখে দাঁড়িয়েছেন সেই জন্য গুলি, এরকমও যুক্তি দেখানো হচ্ছিল। তো উনি কি করেছিলেন? উনি সত্য কথাটা বলে দিয়েছিলেন। কি বলে দিয়েছিলেন? যখন ওই রকম একটা ঘটনা ঘটলো, 4 জনের প্রাণ চলে গেল, তারপর বিকেলের দিকে তৎকালীন এসপি দেবাশিস ধর একটা প্রেস মানে প্রেসের সামনে একটা মন্তব্য করেছিলেন। আমি দর্শক সেটা আজকে একবার শোনাবো উনি কি বলেছিলেন, এবং তারপর ওনাকে মানে ওনার কেরিয়ারে ওইভাবে খেসারত দিতে হয়েছে। কাজটা করতে দেওয়া হয়নি, কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া হয়, সাসপেন্ড করা হয়, আর তাকে সেইভাবে কাজে লাগানো হয়নি। হয়তো সেই জায়গা থেকেই একটা ক্ষোভ হয়তো তৈরি হয়েছে এবং তারপর মনে করেছেন যে আর এইভাবে চাকরি করা যায় না, ব্যক্তিগত কারণ, এবং বলেছেন যে যে চিঠিটা উনি দিয়েছেন, বলেছেন যে আরো সব অন্যান্য কাজকর্ম রয়েছে, সামাজিক কাজকর্ম রয়েছে, সেই সব কাজে লিপ্ত থাকবো বলে কারণকে খানিকটা উল্লেখ করেছেন, বা সেসব কারণ নিয়ে খবর হচ্ছে মিডিয়াতে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে উনি কি বলে দিয়েছিলেন, যে ঘটনা ঘটেছিল গুলি চালানোর যে ঘটনা, সেই ব্যাখ্যাটা উনি দিয়েছিলেন সেই সময়ে। কি বলেছিলেন আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই, উনি কি বলেছিলেন ওই ঘটনা প্রসঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছিলেন যে এমন ভাবে উনি বলুন যাতে করে কেন্দ্রীয় বাহিনীর দোষ হয়, কিন্তু উনি অত মানে ভাবেননি, যেটা সত্য সেটাই বলে দিয়েছিলেন, এমনটাই দর্শক খবর। আমি আপনাদেরকে একটু শোনাই উনি কি বলেছিলেন সেই সময়। 2021-এর ভিডিও আমি আজকে আরো একবার বের করে আপনাদেরকে শোনাচ্ছি। 4 জন মারা গেলেন,
আজকে 126 নম্বর বুথ আন্ডার শীতলকুচি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি পিএস মাথাভাঙা। এখানে ভোট পর্ব মোটামুটি 9:30 অবধি ঠিকঠাক চলছিল, কিন্তু 9:45 নাগাদ একজন লোকাল ছেলে অসুস্থ হয়ে পড়ে। সে অসুস্থ হয়ে যাওয়ার পরে 2-3 জন তার চিকিৎসা করছিল, কিন্তু সেটা দেখে সিআইএসএফের 2-1 জওয়ান গিয়ে তাদের জিজ্ঞেস করে যে কি হয়েছে। এটাতে একটা রিউমার ছড়িয়ে যায় যে তাকে হয়তো সিআইএসএফের জওয়ানরা মারধর করেছে। সেটা শুনে প্রায় 300-350 গ্রামবাসী, যাদের মধ্যে ম্যাক্সিমাম মহিলা, বিভিন্ন রকম তাদের হাতে লোকাল মেড অস্ত্রশস্ত্র ছিল, মানে দা, মানে খুন্তি বা এরকম ধরনের জিনিসপত্র ছিল, তারা তাদের ওপরে অ্যাটাক করে। সঙ্গে যে হোমগার্ড ছিল তারও আঘাত লাগে, এবং বিশেষ করে সেই সময় তাদের অস্ত্রশস্ত্র ছিনিয়ে নেওয়ার একটা সম্ভাবনা প্রচণ্ডভাবে চলছিল। তাদের সেই খুব আশেপাশেই কিউআরটি টিমটা ছিল, তারা রিইনফোর্সমেন্টের জন্য ডাকে। সেই সময় একটা তুমুল মারপিট বেঁধে যায়, এবং মারপিট বেঁধে যাওয়ার পরে এমন একটা পরিস্থিতির মানে সৃষ্টি হয় যেখানে ব্যালট ইউনিটও ছিনতাই হয়ে যাওয়ার ব্যাপারটা চলে আসে। তো সেই সময় সিআইএসএফের যে বাহিনী ছিল, ইনক্লুডিং দেয়ার কিউআরটি, তারা বাহিনীর 567C এরা ফায়ার ওপেন করে। 15 রাউন্ড ফায়ার হয়। 15 রাউন্ড ফায়ার হওয়ার পরে 4 জন মারা গেছেন। 4 জনই, তাদের বয়স 22 থেকে 25। লোকাল পার্সন হামিদুল মিয়া, সামিউল মিয়া, মনিরুল মিয়া এবং নূর আলম। এইটা আমরা পাচ্ছি যে এই 4 জন মারা গেছে। 3 জন ইনজিওর্ড হয়েছে, তার মধ্যে আরেকজনের বুলেট ইঞ্জুরি আছে। এবং যেটা বললাম যে যারা ডিউটি করছিল তাদেরও যথেষ্ট আঘাত লেগেছে। টোটাল 1 জন হোমগার্ড এবং 3 জন আরও যারা ডিউটি করছিলেন তারা ইনজুরি হয়। ইমিডিয়েটলি খবর আসার পরে থানার আইসি এবং এসডিপিও মাথাভাঙা ওখানে রাশ করেন, তাদের রিকভারি করে নিয়ে আসেন, এবং রিকভারি করে নিয়ে আসার পরে সব ব্যালট ইউনিট সমেত পুরোটাই সেফলি একটা সেফ ডিস্টেন্সে নিয়ে আসা হয়। এবং যারা মারা গেছিলেন বা যারা ইনজুরি হয়েছেন তাদের প্রথমে সাব ডিভিশনাল হসপিটালে নিয়ে যাওয়া হয়, এবং পরবর্তীকালে যাদের যিনি ইনজিওর্ড আছেন, যার থাইতে গুলি লেগেছে, তাকে মাথাভাঙা থেকে কুচবিহার সদর হসপিটালে শিফট করা হয়। এই মুহূর্তে তারপর থেকে ভোটদান পর্ব বন্ধ ছিল। এই মুহূর্তে আমাদের লোকাল বিডিও সাহেব বা অনারেবল অবজারভার সাহেবরা বা অন্যান্যরা গেছেন। ভোটদান পর্ব যাতে শুরু হয় তার প্রক্রিয়া চলছে। 4 জন দর্শক, এই হচ্ছে ওনার বয়ান। এখন রাগের যে কারণটা, যেটা আমরা পরবর্তীকালে বুঝতে পেরেছিলাম, যে উনি কেন ওই কথাটা বলবেন যে লোকাল মেড অস্ত্র শস্ত্র নিয়ে মহিলারা চলে এসেছিলেন, ওই কোদাল দা এইসব নিয়ে কেন চলে এসেছিলেন, এই কথাটা উনি কেন বলতে গেলেন? তাহলে তো বাহিনীকে আক্রমণের কথাটা এস্টাবলিশ হয়ে যায়। তার মানে বাহিনী তো নিজেদেরকে রক্ষা করার জন্য গুলি চালাতে বাধ্য হয়েছে, ফলে গুলি চালানোর যে কারণটা সেন্ট্রাল বাহিনী, সেটা তো এস্টাবলিশ হয়ে যায়। তো ওনাকে ওই কথাটা কে বলতে বলেছেন যে বলবেন যে দা কোদাল নিয়ে এসেছিলেন? কেন বলতে গেলেন? দেখেছেন কেন, বা রিপোর্ট পেয়েছেন কেন এটা বলতে গেলেন? তাহলে আপনি কি করে এই রাজ্যের এসপি হলেন যে এমন কিছু করবেন যাতে করে যিনি প্রশাসনিক প্রধান তিনি এটাকে নিয়ে পলিটিক্যাল মাইলেজ তুলতে পারবেন না, একটু সেন্ট্রাল বাহিনীর দিকে দোষ চাপিয়ে দিয়ে একটু ফায়দা তুলতে পারবেন না? তাহলে আপনি কি এসপি হয়েছেন? তো সেই সময় কিছু করতে পারেননি। যখনই সরকারটা নতুন করে এলো, রেজাল্টের পরে একেবারে শুরুর দিকেই অ্যাকশন হয়ে গেল এই মানে তৎকালীন এই এসপির বিরুদ্ধে। তাকে সাসপেন্ড বা কম্পালসারি ওয়েটিং এ একেবারে পাঠিয়ে দেওয়া হলো। সেই থেকে উনি ওইভাবেই রয়েছেন, এবং তার বিরুদ্ধে আবার তদন্ত ইত্যাদি সব আর্থিক মানে অবৈধ সব ব্যাপার স্যাপার নিয়ে, অবৈধ আয় নিয়ে সব তদন্ত শুরু হয়ে গেল। এই অবস্থাতেই বিষয়টা চলছিল। তিনি বুঝেছেন যে কাজ করার মতো আর কোনো পরিস্থিতি নেই, বরং অন্যভাবে অন্য প্ল্যাটফর্মে গিয়ে যদি কিছু সামাজিক কাজকর্ম করা যায়, হয়তো সেই জন্যই উনি ইস্তফাটা দিয়েছেন। এখন ওনার পলিটিক্যাল কোনো ভাবনা চিন্তা রয়েছে কিনা সেটা হয়তো আমরা 2-1 দিনের মধ্যে জানতে পারবো। কেউ বলছেন যে উনি হয়তো বিজেপির প্রার্থী হতে পারেন, এটাও কেউ বলছেন। তো সেটা মানে সেরকম হওয়ার কিছু জায়গা আছে কিনা সেটা আমরা পরে বুঝবো। কিন্তু আপাতভাবে উনি ইস্তফা দিয়েছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে, এবং বলেছেন যে আমি সামাজিকভাবে কিছু কাজকর্ম করতে চাই, এই কথা উনি বলেছেন। এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে।
দর্শক, আমি আজকের দিনে আজকে ভাবছি যে ওটা আর একবার শুনিয়ে দিই, যে মুখ্যমন্ত্রীর এত রাগটা কেন। আসলে উনি চেয়েছিলেন যে এটাকে নিয়ে একটা পলিটিক্যাল একটা ইস্যু বানাতে, এবং ইস্যুও কিন্তু বেশ বানিয়েছিলেন বা বানানোর চেষ্টাও করেছিলেন। উনি চেয়েছিলেন ওই যে বডিগুলো পড়েছিল, লাশ পড়েছিল, সেগুলোকে নিয়ে কার্যত মিছিল করতে, এবং তার জন্য ওখানকার যিনি নেতা রয়েছেন পার্থপ্রতিম, তাকে আবার ফোন করে ডিরেকশন দিয়েছিলেন যে আমি যাচ্ছি বলে। আমি এক্স্যাক্টলি কথাটা মনে নেই, তবে আজকে ভাবছি একবার আপনাদেরকে শোনাবো উনি যে ডিরেকশনটা সেই সময় দিয়েছিলেন আমাদের পার্থপ্রতিম কে, তৃণমূল নেতা। পেয়েছি, আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই ওই সময় ওই মানে কি ধরনের চেষ্টা করেছিলেন ইস্যু তৈরি করতে। একটা কল রেকর্ড ওই সময় কিন্তু ভাইরাল হয়েছিল। আমি আজকে সেটা আরো একবার শোনাবো। মাথা ঠান্ডা করে ভোটটা করো, তারপরে এর বিচার আমরা করবো। একদম আমি অ্যারেস্ট করাবো সব কটা সিআরপিএফকে। ডেড বডি গুলো এখন রেখে দাও, কালকে ডেড বডি গুলো নিয়ে র্যালি হবে। আজকে পরিবারগুলোকে বলবে কেউ ডেড বডি নেবে না, ঠিক 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 সব থাকবে। এবং আজকে আগে ভোটটা করে নাও মাথা ঠান্ডা করে। একদম একদম চালাচি হচ্ছে যাতে তুমি ভোটটা না করতে পারো, ভুলে হেরে যাও। একদম একদম আছি ফিল্ডে, আমি পড়ে আছি। কারা করেছিল? এরা কারা করেছে? সিআরপিএফ, সিআরপিএফ। লোকগুলো কারা? লোকগুলো কারা? গুলো আমাদেরই লোক, আমাদেরই লোক। তুমি এক কাজ করো, পুরো এফআইআর করবে লয়ারকে দিয়ে, নিজের ইচ্ছে মতো করবে না। ওকে ওকে, এফআইআর বাড়ির লোক যেটা করবে আমি বলে দেবো আফটার ইলেকশন। ঠিক ঠিক। এখনই স্টেটমেন্ট নিতে গেলে করবে না, ভালো করে এফআইআর করতে হবে, লয়ারের সাথে কনসাল্ট করে, যাতে এগুলো ওদের কমান্ডার থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সবকটা পাশে, এসপি কেও বাঁচাতে হবে, আইসি কেও বাঁচাতে হবে। ঠিক ঠিক। এখন মাথা ঠান্ডা করে ভোট করে দাও, এজেন্টদের চেঞ্জ দাও। সব বুথে, নিশ্চিন্তে কাজ করো। সব বুথে এজেন্ট আছে, নেই দুটো। একবার করে যা গিয়ে বলে দেবো, আমি যাচ্ছি, সব কিছু জায়গায় যাচ্ছি। মানুষ চারিদিক গিয়ে বলি যে চিন্তা করার কোনো কারণে ভোটটা না দিতে পারেন যাতে, তার জন্য এরা এরকম করবে। ঠিক ঠিক আছে, এনপিআর করবে, ওরা ডিটেনশন ক্যাম্প করবে, তাই একদম 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 কোনো চিন্তা নেই। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, ডিটেনশন ক্যাম্প থেকে শুরু করে কত কি বলে দিয়েছিলেন, এবং বলেছিলেন যে ভালো করে কেসটা সাজাতে হবে, উকিলকে দিয়ে লেখাতে হবে, এসপি কেও ফাঁসাতে হবে, আর সব কমান্ড্যান্ট যারা আছেন তাদের নামে সব করতে হবে। মানে এরকম প্ল্যানিং হয়ে গেছিল। আর এসপি এইসব কথা বলে দিয়েছিলেন যে অস্ত্র শস্ত্র নিয়ে মানে গ্রামের লোকজনেরা এসছিলেন, বিশেষ করে মহিলাদেরকে সামনে দিয়ে দেওয়া হয়েছিল, এইসব করা হয়েছিল। ব্যালট বক্স যে ইভিএম যেটা সব ছিনতাই করে নিয়ে চলে যাওয়ার একটা চেষ্টা হচ্ছিল, পরিস্থিতি খুব অগ্নিগর্ভ হয়ে গেছিল, তাই গুলি চালানো হয়েছে। মানে উনি কিন্তু ফ্যাক্ট যেটা সেটা বলে দিয়েছিলেন। এমনি ইচ্ছে করে সিআইএসএফ বা কেন্দ্রীয় বাহিনী তারা ইচ্ছা করে কিন্তু গুলি চালায়নি, যে দাঁড়িয়ে আছে লোক করে গুলি চালিয়ে মেরে দিল, এরকম নয় সেটা। পরিস্থিতি এমন তৈরি হয়েছিল, এবং তার পেছনে নেত্রীর উস্কানিও আছে। নেত্রী বলেছিলেন সিআরপিএফ দেরকে সব ঘিরে ঘিরে দাঁড়াবে, একদল ঘিরবে একদল ভোট দিবে, এরকম করে আগে থেকে উস্কানি দিয়ে রেখেছিলেন যে হাতের সামনে যা পাবেন হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়বেন মা বোনেরা, বলে দিয়েছিলেন। তাই কথা শুনে ওখানকার মহিলারা বা মহিলাদেরকে সামনে এগিয়ে দেওয়া হয়েছিল লোকাল মেড অস্ত্র শস্ত্র নিয়ে। তো ওই কথাটা এসপি বলে দিয়েছিলেন, তো ব্যাস উনি বলে দেবেন আসছি ক্ষমতায় দেখছি, ব্যাস ক্ষমতায় এসেই ওনাকে ওই রকম শাস্তির মুখে ফেলে দেওয়া হয়েছিল। তো যাই হোক, উনি ভেবেছেন যে আর এসব করে চাকরি বাকরি করা যাবে না। এই অবস্থায় উনি মানে ইস্তফা দিয়েছেন। এখন এবং দেখবেন এখানে আইপিএসরা বা আইএসরা যারা একটু মেরুদণ্ড সোজা করে কাজ করেছেন, তাদেরকেই কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দেওয়া থেকে শুরু করে বা তাদেরকে শাস্তির মুখে ফেলে দেওয়া, এরকম অনেক উদাহরণ কিন্তু রয়েছে। আর যারা একটু তেলিয়ে চলেছেন, একটু ওয়েলিং করে চলেছেন, তাদের পদোন্নতি হয়েছে। এরও প্রচুর উদাহরণ রয়েছে। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।